আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। লজিক্সের বেসিক থেকে অ্যাডভান্সড ভেক্টরের সেকেন্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসের মতো আমরা আজকেও কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, ইতিমধ্যে কিন্তু তোমাদের থিওরি পরীক্ষা শেষ, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রানিং। তো তোমাদের নতুন পরিচয় এখন থেকে হচ্ছে এইচএসসি 28 ব্যাচ। তোমাদের জন্য আমরা ফার্স্ট ইয়ার একাডেমিক বেচ নিয়ে এসেছি। এই বেচে আমরা ফিজিক্স এবং আইসিটি কভার করব। এই ফিজিক্স এবং আইসিটি তোমরা একসাথেও পড়তে পারো, সেপারেটলিও পড়তে পারো, কোনো সমস্যা নেই। এই একাডেমিক বেচে আমরা ফিজিক্স এবং আইসিটির বেসিক থেকে অ্যাডভান্স সবগুলো চ্যাপ্টারের একদম যত কনসেপ্ট আছে আমরা সবকিছু আলোচনা করব ইনশাল্লাহ। তার পাশাপাশি আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত যেন তোমাদের একটা সলিড একটা প্রিপারেশন হতে পারে, এই জন্য কিন্তু আমরা এমন ভাবে আমাদের লেকচার কন্টেন্ট গুলো আমরা সাজিয়েছি। তো আগামী পহেলা জুলাই থেকে আমাদের ফার্স্ট ইয়ারের একাডেমিক বেচের ক্লাস শুরু হবে। পহেলা জুলাই থেকে তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। তার পাশাপাশি আমাদের অফলাইন ক্লাসের যে ঠিকানা সেটা হচ্ছে ফাতেমা মঞ্জিল দ্বিতীয় তলা, রানীদিঘির উত্তর পূর্ব পাশে। তোমরা সেখানে এসেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস টাইম দুপুর 2টা থেকে 6টার মধ্যে তোমরা যে কোনো সময় এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, শনিবার থেকে বৃহস্পতিবার। তো চলো আমরা শুরু করি। আর আরেকটা কথা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আমাদের অনলাইন কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে অফলাইন কিন্তু আমরা সম্পূর্ণ এটা মান্থলি সিস্টেমে আমরা কিন্তু সেই বেচটা লঞ্চ করেছি। এটা কিন্তু কোনো কোর্স না, একদম এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে একদম এইচএসসির আগ পর্যন্ত যতদিন তোমাদের প্রয়োজন আমরা আমাদের আমাদের লেকচার কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তার পাশাপাশি এটা সহজ কথায় যেটা একটা মান্থলি বেচ হিসেবে আমরা লঞ্চ করেছি আর কি। আর অনলাইনে কোর্স করতে চাইলেও খুব শীঘ্রই কিন্তু এটা নিয়ে তোমরা আপডেট পাবা। তো চলো আমরা শুরু করি। গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ভেক্টরের লব্ধি, ভেক্টরের যত প্রকারভেদ এবং লব্ধি নিয়ে। লব্ধির আলোচনা করার সময় কিন্তু আমরা ভেক্টরের উপাংশ নিয়ে কথা বলেছিলাম। এই ভেক্টরের উপাংশ নিয়ে আমরা আলোচনা করব। তো উপাংশ নিয়ে আমরা আলোচনা করবো। তার পাশাপাশি ত্রিভুজের সাইন থিটা, সাইন সূত্র, দুঃখিত, ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র, তার পাশাপাশি উপাংশের মাধ্যমে ভেক্টর বিভাজন এবং লম্বাংশ উপপাদ্য আমরা তোমাদের সামনে আলোচনা করব। তো চলো আমরা প্রথমত জেনে নিই উপাংশ কি। ধরো আমি একটা ভেক্টর রাশি নিলাম, সাপোজ এটার নাম দিলাম পি ভেক্টর। ঠিক আছে, একটা ভেক্টর রাশি নিলাম, এটার নাম দিলাম আমি পি ভেক্টর। এই যে পি ভেক্টরটাকে আমি চাইলে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কি বলছি? পি ভেক্টরকে চাইলে আমি কয়েকটা আলাদা আলাদা ভেক্টরে আমি কি করতে পারি? ভাগ করতে পারি। ধরো এই দিকে এই ভেক্টরে ভাগ করলাম, এই পাশে একটা ভেক্টর দিয়ে ভাগ করলাম, এটাকে আবার ধরো এই পাশে একটা ভেক্টর দিয়ে বিভক্ত করলাম। এই যে কয়েকটা কি ভেক্টরে ভাগ করছি না? ধরো এটার নাম দিলাম পি1, এটার নাম দিলাম পি2, এটার নাম দিলাম পি3, এটার নাম দিলাম কি পি4। এই ক্ষেত্রে আমি যে পি ভেক্টরটা পাইলাম, এই যে পি ভেক্টরটা পাইলাম, পি ভেক্টরটা, দুঃখিত, এই যে পি ভেক্টরটা পেলাম, এই পি ভেক্টরটার যতগুলো অংশ আমরা ভাগ করতে পারছি না, সবগুলো অংশ কি এক একটা উপাংশ। খেয়াল করো, এই যে পি1, পি2, পি3, পি4, এই যে চারটা অংশ ভাগ করছি, এই চারটা অংশ কি পি ভেক্টরের উপাংশ। কারণ এই পি ভেক্টরকে ভাগ করছি আমি চারটা ভাগে, দ্যাটস ওয়াই এই চারটা ভাগ হচ্ছে কি উপাংশ, আর মূল ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। তাহলে আমি বলতে পারি এখান থেকে পি1, পি2, পি3 এবং পি4, এই যে চারটা অংশ, এই চারটা অংশ কি? চারটা অংশ হচ্ছে উপাংশ। ঠিক আছে, কার উপাংশ? এটা হচ্ছে পি ভেক্টর এর উপাংশ। বুঝতে পারছো? একদম সহজ ভাষায় বুঝাইছি। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা আসি ত্রিভুজের কোসাইন সূত্র। ওকে, কোসাইন সূত্র যখন আমরা আলোচনা করব, এখন এই ক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজের না, দুঃখিত, লব্ধি নির্ণয়ের সামান্তরিক সূত্রটা একটা আবার রিক্যাপ করে নিই। খেয়াল করো, আমরা কি পড়েছিলাম গত ক্লাসে, যে দুটি ভেক্টর যদি পরস্পর একটি কৌণিক বিন্দুতে একই সাথে একই ক্রমে যখন তারা পরস্পর ক্রিয়া করে, কি বলছি? দুটি
ভেক্টর যদি পরস্পর একই বিন্দুতে একই সময় কি করে ক্রিয়া করে এবং এই বাহু ভেক্টর যদি একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দু দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একটা কৌণিক বিন্দুতে কাজ করছে, এটা কি করছে, এখানে একটা কৌণিক বিন্দুতে কাজ করছে আর একই সময় কিন্তু তারা কি করছে, একই সাথে ক্রিয়া করছে। আর আমরা চাইলে এই ভেক্টরটাকে শিফট করে এই পাশে নিয়ে আসতে পারি না বলতো? অবশ্যই নিয়ে আসতে পারি। কেন? ভেক্টরের শিফটিং প্রপার্টিজ আমরা কি জানি, ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে আমরা ভেক্টরকে উপরে নিচে বা ডানে বামে বা যে কোনো পাশে কি শিফট করতে পারি। আচ্ছা, ভালো কথা। তাহলে এই ভেক্টরটাকে চলো আমরা শিফট করি। এই যে এই ভেক্টরটাকে শিফট করে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, ভালো কথা। এখন এই ভেক্টরটার নাম দিলাম আমি কিউ, এই ভেক্টরটার নাম দিলাম পি। ভাইয়া, এটা যদি কিউ হয় তাহলে এটাও তো কিউ হবে, কারণ পরস্পর সমান্তরিক এর বাহুগুলা পরস্পর কি সমান এবং সমান্তরাল। এটা যদি পি হয় এটাও পি হবে, একই নিয়ম। সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান এবং কি সমান্তরাল। আচ্ছা, খুবই ভালো কথা। এখন আমি বলতে পারি না এই যে পি আর কিউ পরস্পর যদি আলফা কোণে আপতিত, পরস্পর কি কোণে, আলফা কোণে আপতিত, ভালো কথা। এখন এই যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু পরস্পর যদি দুইটা ভেক্টর কি করে প্রতিনিধিত্ব করে বা ভেক্টর নির্দেশ করে, তাদের লব্ধি কোন জায়গাটা হবে বলতো? কৌণিক বিন্দু হতে এই যে এখানে তার কর্ণ বরাবর কি করবে, তার লব্ধি নির্দেশ করবে। কি নির্দেশ করবে বলতো? এই যে দৈর্ঘ্যটা সেটা কি নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। বুঝতে পারছো? দাঁড়াও, এটাকে একটু সাইডে নিয়ে আসি। এই যে এটাকে আলফাটা একটু দাঁড়াও সাইডে একটু ঠিক করে দিই। হ্যাঁ, এই যে তাহলে এই আরটা কি, আরটা হবে তাদের লব্ধি, সামান্তরিকের কর্ণটাই লব্ধি নির্দেশ করে। ভালো কথা, বুঝতে পারছো? একদম সহজ ভাষায়। এখন আমি চাইলে একটু আগে যে বলছিলাম না তোমাকে ভেক্টরকে শিফট করতে পারি, তো এই ভেক্টরটাকে শিফট করে আমি এই পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে এই পাশে নিয়ে আসলে এই জায়গাটাও যদি পি হয়, এই জায়গাটা যদি পি হয়, তাহলে এটাকে কপি করে ধরো এই পাশে নিয়ে আসলে দেখো এই জায়গাটা যদি পি হয় তাহলে এটাও তো পি হবে, তাই না? কেন? আমি কি করছি, এটাকে জাস্ট শিফট করে এটাকে জাস্ট টেনে এখান থেকে জাস্ট এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা পি হলে এটাও পি হবে। খুব ভালো কথা। এখন এই পাশে ধরো এখানে তারা পরস্পর থিটা ডিগ্রি কোণে আপতিত। ওকে, আচ্ছা, এই পার্টটা দেখো পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এই কোণটা যদি থিটা হয়, ঠিক আছে, এই কোণটা কত হবে বলতো? এই কোণটা কত হবে? এই কোণটা 180 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাই না? ওকে, এবার দেখো এখানে কিউ, এখানেও কিউ, সমান এবং সমান্তরাল, যেহেতু সামান্তরিক। এইখানে পি, এইখানে পি, পরস্পর সমান এবং সমান্তরাল। কেন? সামান্তরিক। ভালো কথা। তারা পরস্পর যদি আলফা কোণে আপতিত হয়, তারাও তো আলফা কোণে আপতিত হবে না? কি হবে? অবশ্যই হবে। কেন হবে না? দেখো, এটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল। এই কোণটা তো তাহলে এমনিও সমান হবে। কেন বলতো? অনুরূপ কোণ। এই কোণটা পরস্পর অনুরূপ কোণ না? তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটাও তো তোমার আলফা হবে, তাই না? বুঝতে পারছো? এটাও যদি আলফা হয়, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হলে এটাও তো অবশ্যই আলফা হবে। এখন খেয়াল করো, এই এই পাশের কোণটা যদি আমরা বাইর করছি 180 ডিগ্রি মাইনাস কি থিটা, তাহলে এটাও তো বলতে পারি এটার মান 180 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি না? অবশ্যই বলতে পারি। ওকে, ভালো কথা। এখন আমরা কি পেয়েছি? আলফার একটা নির্দিষ্ট মান পাইছি, আলফার মান পেয়েছি, তারপর সামান্তরিকের পি এবং কিউ দুইটা সন্নিহিত বাহু পাইছি, তাদের কি লব্ধিও পাই ফেলছি। এখন আমরা সামান্তরিকের সূত্র থেকে কি লব্ধি সূত্রটা ইমপ্লিমেন্ট করতে পারি না? দেখো তো আমি এটা লিখতে পারি কিনা। দেখো, r square is equal to p square plus q square plus 2pq cos alpha, লিখতে পারি কিনা? লিখতে পারি। এখন আলফার মান কত পাইছি? 180 ডিগ্রি মাইনাস থিটা। ব্যাস, সুন্দর করে লিখে দিই। বা r square is equal to p square plus q square plus 2pq cos
180 মাইনাস থিটা। ওকে, আচ্ছা একটা জিনিস বুঝো তো ভাইয়া, দেখো আমি একটা চতুর্ভাগ আঁকলাম। ওকে, আচ্ছা প্রথম কোয়াড্রেন্টে কিন্তু সবার মান কিন্তু পজিটিভ। এই যে দ্বিতীয় চতুর্ভাগে কার মান সমান বলতো? সাইন এবং কোসেক, আর বাকি সবগুলোর মান নেগেটিভ। আচ্ছা, খুব ভালো কথা। দেখো এখন আমার কোণের মান কত দিছে বলতো? 180 মাইনাস থিটা। এই পুরোটা কোণ যদি 180 হয়, তাহলে 180 মাইনাস থিটা রাফলি এরকম হবে না? দেখো তো, এখান থেকে এতটুকু, মানে মোট কথা হচ্ছে কি 180 থেকে কম, অর্থাৎ এই যে এতটুকু, দাঁড়িয়ে একটু মানে একটু বেশি বড় এঁকে ফেলছি। আচ্ছা দেখো, তাহলে এটা এতটুকু হবে না? দেখো তো, এই যে এই কোণটা, এই যে এটা বাইরের লাইনটা দেখো, এই জায়গাটা তোমার 180 মাইনাস থিটা হবে না? এই যে এতটুকু, এই জায়গাটা 100, বুঝছি তোমরা তো দেখতে পারতেছো না। আচ্ছা এটাকে এই পাশে নিয়ে আসি, এই যে এবার দেখতে পারবে কিনা দেখো, এই যে এই পাশটা তোমার 180 মাইনাস থিটা হবে না? দেখো এই পাশে কি এটা পজিটিভ, আর এখানে সবার মান পজিটিভ, আর এখানে কি শুধুমাত্র সাইনের মান পজিটিভ, আর বাকি সবগুলোর মান কি নেগেটিভ। শুধু সাইন আর কি কোসেক, আর বাকি সবগুলো যা আছে তাও কি নেগেটিভ। দেখো এই থেকে এতটুকু যদি 180 হয়, তাহলে 180 মাইনাস থিটা এই জায়গায় অবশ্যই হবে 90 থেকে তো বড়ই হবে, কিন্তু 180 থেকে ছোট হবে। তাহলে এই পার্টটাকে আমি 180 মাইনাস থিটা বলতে পারি। ওকে, তাহলে এই পাশে শুধু সাইন পজিটিভ আর কোজেক পজিটিভ, আর এখানে আছে কি কস। তাহলে বলো তো এখানে কসটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? অবশ্যই অবশ্যই মাইনাস হবে। আচ্ছা, তো লিখি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq মাইনাস কস থিটা। লিখতে পারি কিনা? লিখতে পারি। ওকে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস থিটা। লিখতে পারি কিনা? আচ্ছা পারি। এই যে 2pq cos θ কে আমি এ পাশে নিয়ে যাই, আর আর স্কয়ারটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে দেখো 2pq cos θ is equal to p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস r স্কয়ার। লিখতে পারি কিনা? পারি। এখন আমরা cos θ is equal to p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস r স্কয়ার ডিভাইডেড বাই 2pq লিখতে পারি কিনা? পারি। এটাই হচ্ছে আমার কি থিটার কোসাইন মান। ঠিক আছে, কার কোসাইন মান? যে থিটা কোণটা ছিল, থিটা কোণের কি, থিটা কোণের কোসাইন মান। এই যে দেখো এই জায়গাটা হচ্ছে থিটা কোণের কি কোসাইন মান। কার 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 কার? এই যে থিটাটা আছে না, থিটা, এই থিটার কোসাইন মান আমরা পেয়ে গেছি। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে থিটা কোণের ক্ষেত্রে সন্নিহিত বাহু কে ছিল? পি এবং কিউ। থিটা কোণের সন্নিহিত বাহু কে ছিল? পি এবং কিউ। এবার দেখো সূত্রে একটা মিল পাচ্ছ কিনা দেখো, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দেখো সন্নিহিত বাহুগুলোর বর্গ করে যোগ করে দিছি। এই থিটা কোণের ঠিক বিপরীতে কি আছে বলতো? আর। থিটা কোণের ঠিক, এই যে থিটা কোণ, এটা ঠিক বিপরীতে আছে কি আর। এই যে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার যোগ করলাম, তার থেকে বাদ দিছি আমি কত? আর স্কোয়ার। মিলছে কিনা দেখো, পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার যোগ করছি, সন্নিহিত বাহু যোগ করছি, তার থেকে বাদ দিছি কি আর স্কোয়ার। ওকে, আর স্কোয়ার আমরা কি করছি? বাদ দিছি। তাহলে আবার নিচে দেখো ডিভাইডেড বাই কত ছিল? 2 ইন্টু পি কিউ, 2 ইন্টু পি ইন্টু কিউ। দেখো তাহলে সূত্র এরকম দাঁড়ায়, যে কোণের আমরা কোসাইন মানটা বের করতেছি, একটা শর্ট ট্রিক আর কি, যে কোণের যে আমরা কোসাইন মান বের করতেছি, সেখানে কোণের সাথে যে সন্নিহিত বাহুগুলো আছে, এই দুইটা বাহুর বর্গ করে যোগ করবা, তার থেকে তার বিপরীত বাহুটাকে বর্গ করে বিয়োগ করবা, ভাগ করবা কারে দিয়ে? 2 ইন্টু ওই দুইটা বাহুর যে সন্নিহিত বাহুর মান দ্বারা গুণ করে দিবা। বুঝতে পারছো? এটা হচ্ছে কি একটা শর্ট ট্রিক। ভালো কথা, আমরা তো এখন একটা ত্রিভুজের একটা যে কোনো কোণের জন্য বের করছি। এখন তোমার যদি একটা ফুল ত্রিভুজের তিনটা কোণের তোমার কোসাইনের আলাদা আলাদা মান বের করতে পারলে, তাহলে কি করবা? আচ্ছা, সহজ হিসাব, আমরা ওই সূত্র ইমপ্লিমেন্ট করবো। দেখো
এখানে একটা ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু দেওয়া আছে, বি এবং এ, বি এবং সি, ঠিক আছে। এখন একবার এ এর জন্য কোসাইন মান বের করব, বি এর জন্য কোসাইন মান বের করব, সি এর জন্য কোসাইন মান বের করব। দেখো এ এর ক্ষেত্রে কোসাইন মান আমরা আগে বের করি, ঠিক আছে। cos এ, দেখো এই কোণের সাথে সন্নিহিত বাহু কে, বি এবং সি। তাহলে আমার প্রথম নিয়ম কি বলছিলাম, আগে সন্নিহিত বাহুগুলোকে বর্গ করে যোগ করবা, তার থেকে বাদ দিবা কি এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু এখানে কি স্মল এ, মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু, এখানে সন্নিহিত বাহু বি সি, সন্নিহিত বাহুর গুণফল হয়ে গেছে। আচ্ছা এ কোণের কোসাইন মান শেষ, এবার হচ্ছে বি কোণের কোসাইন মান। আসো বি যে কোণটা তার সাথে সন্নিহিত বাহু কে আছে এ এবং সি, তাহলে আসে কি দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার ঠিক বিপরীত বাহুকে বি স্কোয়ার, তাহলে মাইনাস বিপরীত বাহু বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2 ইন্টু তাদের সন্নিহিত বাহুর গুণফল। আবার আসো cos সি এর ক্ষেত্রে, এবার সেটা আমি লিখে ফেলি, এবার কেমনে করছি এটা তোমরা ফিগার আউট করো। সি সন্নিহিত বাহু, তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিপরীত বাহু সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ ইন্টু বি। আরো সহজভাবে দেখো এ কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ স্কোয়ার, তাহলে বিপরীত বাহু বাদ দিয়া সন্নিহিত বাহুর সব পজিটিভ আর সব কাজকার জাস্ট মাইনাস হবে, জাস্ট তার বিপরীত বাহু। cos বি এর ক্ষেত্রে বিপরীত বাহু জাস্ট বিয়োগ হবে আর বাকিগুলো বর্গ টর্গ যোগ হবে, মানে জাস্ট প্যাটার্নটা তো তোমরা বুঝতে পারতেছো তাই না। আচ্ছা তো এ হলো কি আমার ত্রিভুজের কোসাইন সূত্র। ওকে, এই তিনটা হচ্ছে আমার ত্রিভুজের কোসাইন সূত্র। খুবই ভালো কথা, চলো এবার আমরা সামনে আগাই। এখন আমরা তো কোসাইন সূত্র শিখলাম, কোসাইন সূত্রের উপর কি করবো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। চলো দেখো আমাকে বলছে একটা নৌকা পূর্ব দিকে 8 কিলোমিটার এবং তারপর উত্তর পূর্ব দিকে পূর্বের সাথে 60 ডিগ্রি কোণে 6 কিলোমিটার চললো। নৌকাটি যাত্রা শুরুর বিন্দু থেকে বর্তমানে কত দূরে আছে। ওকে, একটু খেয়াল করো, আমি এখানে দুইটা অক্ষ নিতেছি, কেন নিতেছি একটু পরে বলতেছি। একটা y অক্ষ একটা x অক্ষ, কিন্তু আমরা সেটা x অক্ষ y অক্ষ গণবো না। আমরা এখানে যে উপরের পার্টটা, এই জায়গাটাকে যদি উত্তর দিক কাউন্ট করি, দেখো এবার আমার আমার চেহারা দিয়ে খেয়াল করো, আমি সোজা বরাবর যেখানে বসছি, তুমি তোমার রুমের দিকে উত্তর দিক বরাবর সোজা বসো। এখন উত্তর দিক বরাবর বসলে ঠিক তার বিপরীত দিকে পাবে দক্ষিণ দিক, ঠিক আছে। উত্তর দিক বরাবর ঠিক বাম পাশে পাবে পূর্ব দিক এবং ঠিক ডান পাশে পাবে দক্ষিণ দিক। তাহলে এই পাশটা যদি উত্তর হয়, এই পাশটা দক্ষিণ হবে, এই পাশটা কি হবে পূর্ব, এই পাশটা পশ্চিম। ওকে, ভালো কথা। এখন আসো আমাকে কি বলছে জানোনি, আমাকে বলছে যে ভাইয়া আমার তো একটা নৌকা দিছে, কি দিছে একটা নৌকা দিছে। এই নৌকাটা কি করছে জানো, এই নৌকা চালকটা তোমার প্রথমে যাত্রা স্থান থেকে, এই যে যাত্রা স্থান থেকে প্রথমে কি করছে, একটু ছোট করে ফেলে, হ্যাঁ এই যে যাত্রা স্থান থেকে প্রথমে 8 কিলোমিটার সোজা পূর্ব দিকে গেছে। কতটুকু 8 কিলোমিটার, ধরো এই যে এই বিন্দুতে 8 কিলোমিটার পর্যন্ত এতটুকু গেছে। ওকে, ভালো কথা। তারপর কি করছে জানোনি, তারপরে তোমার এই নৌকাটা পূর্ব দিকের সাথে, এখানে পূর্ব দিকের সাথে তোমার কত করছে 60 ডিগ্রি কোণ, এই যে উত্তর পূর্ব দিকে, উত্তর এবং পূর্ব বরাবর, উত্তর এবং পূর্ব বরাবর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি, এই যে দেখো উত্তর এবং পূর্ব, উত্তর পূর্ব বরাবর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে সে কি করছে আবার যাত্রা শুরু করলো। তাহলে এখান থেকে এই যে প্রথমে 8 কিলোমিটার আসলো, আবার এখান থেকে এই পূর্বের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে কি করছে সে এখান থেকে এতটুকু 6 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে এতটুকু কোন কথা বলতো 60 ডিগ্রি, আর এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত হয়েছে বলতো, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার।
অনেক ভালো কথা। এবার আসো, আমাকে বলছে যে এটা তার যাত্রা বিন্দু থেকে, যাত্রা বিন্দু কোনটা বলতো? এই যে এই বিন্দু থেকে শুরু করছে না, এই বিন্দু থেকে এই বিন্দুতে সে বর্তমানে কতটুকু দূরে আছে। অর্থাৎ সহজ কথা আমি কি বের করতে হবে, এই যে ডিস্টেন্সটা এটা আমাকে বের করতে হবে। ধরো এই ডিস্টেন্সের নাম দিলাম আমি আর, আমার কি করতে হবে, আর এর মানটা বের করতে হবে। ধরো এই পয়েন্টটার মান দিলাম আমি পি, এই পয়েন্টটার মান দিলাম আমি কিউ। ঠিক আছে, আমার পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। এবার খেয়াল করো তো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণ তো অবশ্যই 120 ডিগ্রি হবে, তাই না? বুঝো বিষয়টা। এই কোণটা তোমার 60 ডিগ্রি, তাহলে এই কোণটা তোমার কত হবে বলো তো? এই কোণটা হবে 120 ডিগ্রি। এটা তো আশা করি তোমাদের বোঝানো লাগবে না, এটা তো বুঝছো। আচ্ছা, এবার খেয়াল করো তো, আমার দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমি লাস্টের যে বিপরীত বাহুটা বের করার জন্য কোসাইন সূত্র ইউজ করতে পারি না? অবশ্যই পারি। দেখো তো সূত্রটা একটু রিক্যাপ করি। দেখো, আমার যে কোনো দুইটা বাহু এবং একটা মধ্যবর্তী কোণ থাকলে এই তিনটার মান বসাই তো আমি লাস্টের এই বাহুটার মানটা বের করতে পারি। আবার দেখো এই কোণের ক্ষেত্রে দুইটা সন্নিহিত বাহুর মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, এরপর আমি তাহলে এই বাহুর মানটা বের করতে পারি। তো ঠিক একইভাবে আমরা এই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করি না? দেখো এখানে 8 কিলোমিটার মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে কত, 6 কিলোমিটার। মধ্যবর্তী কোণ পাইছি আমরা 120 ডিগ্রি, খালি এটার মান বের করতে হবে। পারবো না? পারবো তো, সহজ জিনিস। চলো কোসাইন সূত্র ব্যবহার করি। দেখো আমাদের এই কোণের মানটা কত ছিল, 120 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে, এখানে cos আসবে 120 ডিগ্রি। দেখো cos 120 ডিগ্রির সাথে সন্নিহিত বাহু কি কি, পি এবং কিউ। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 120 ডিগ্রি বিপরীত বাহুকে, এই যে এটা আর, মাইনাস বিপরীত বাহু আর স্কোয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু পি কিউ। এখন আসো আমরা কি করি, সলভ করি। cos 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ, is equal to p square plus q square minus r square divided by 2pq। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু সামনে আগে, তারপর একদম লাস্টের দিকে মান বসাবো, তারপর এটাকে এই পাশে গুণ দিয়ে দিই। তাহলে আমার মান এখানে আসে কত জানো, মাইনাস pq। এই যে দেখো 2pqটাকে যখন এখানে নিয়ে আসি তখন এই টু কাটা, আর pqটা এখানে মাইনাস ওয়ানের সাথে গুণ হয়, মাইনাস pq হয়ে গেছে। এতটুকু বুঝতে পারছো? এই যে 2pqটাকে দেখো, এই যে 2pqটাকে, এই যে এটা, এই যে 2pqটাকে প্রথমে আমি এ পাশে, সরি, আচ্ছা ওয়েট, এই যে 2pq, এই যে 2pq কে, এই যে এই পুরোটাকে আমি প্রথমে এ পাশে নিয়ে আসছি, তারপর এই টু কাটা, তারপর জাস্ট থাকে আমার কত, এই যে মাইনাস pq। আচ্ছা, তাহলে আসো এখানে আমি লিখতে পারি না যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আবার আর স্কোয়ার কে এ পাশে নিয়ে আসতে পারি, যেহেতু আমার সিঙ্গেল হ্যান্ডেডলি কি করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। এখন আমরা সরাসরি আর এর মানটা বের করতে পারি না, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ দিয়ে, সরি এটা মাইনাস পি কিউ ছিল তো এখানে প্লাস হবে, সরি অ্যাবাউট দ্যাট। এটা এখানে কি হয়ে যাবে, প্লাস পি কিউ। এটা বুলেট একটা লেখার মিস্টেক ছিল। তো এই মাইনাস আর কিউটা এখানে গেলে প্লাস আর স্কোয়ার হয়েছে, এই মাইনাস পি কিউটা এই পাশে নিয়ে আসে কি হয়েছে, প্লাস পি কিউ হয়েছে। ওকে, খুব ভালো কথা। এখন আমরা কি করবো, জাস্ট মান বসাই দেব। তাহলে এখানে আমি আর মান ফাইনালি কি পাচ্ছি, আর মান পাচ্ছি রুট ওভার পি এর মান ছিল কত, 8 স্কোয়ার, কিউ এর মান কত ছিল 6 স্কোয়ার, প্লাস 6 × 8, শেষ। এবার জাস্ট ক্যালকুলেটরের মান বসাও, ক্যালকুলেটরের মান বসাইলে তোমার আনসার চলে আসবে। আমি বসিয়ে দেখলাম আমার আসে হচ্ছে 2√37। তোমাদেরও 2√37 আসার কথা। তাহলে আমার আর, অর্থাৎ এই যে দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু, এই যে দূরত্ব, এটার মান আসছে কত ফাইনালি, 2√37 কিলোমিটার। বুঝতে পারছো কি বলছি? সহজ না কঠিন? সহজ নাকি? কমেন্টে জানাই দিও। আচ্ছা, এবার আসো আমরা ত্রিভুজের সাইন সূত্র আলোচনা করব। ধরো এই, এখানে এ বি, এই ত্রিভুজের বিসি এবং এসি তিনটা বাহু। ধরো এ কোণের ঠিক বিপরীত বাহুর নামটা আমি দিলাম এ, বি কোণের বিপরীত বাহুর নাম দিলাম আমি স্মল বি, সি কোণের বিপরীত বাহুর নাম দিলাম আমি স্মল সি। এ ত্রিভুজের, এবিসি ত্রিভুজের
এ শীর্ষবিন্দু থেকে একদম তার ঠিক অপোজিট যে ভূমি বরাবর একটা কি করছি, লম্ব আঁকছি। লম্বর মান দিছি আমি, নাম দিছি আমি কি, এইচ। ভালো কথা। এখন আমি কি করতে পারি দেখো তো, এখানে আমি বি এর সাইন অনুপাত, সি এর সাইন অনুপাত এবং এ এর সাইন অনুপাত বাইর করব। একটা জিনিস খেয়াল করো তো, এই যে যখন লম্বটা আমি এখানে বানাইছি, এই যে এ বি আর এই যে এই বরাবর এ বি আর স্মল বি এর এই যে অর্ধেক, এখানে কি হচ্ছে একটা, দেখো এই জায়গায় কি দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? এই যে এই পাশে এটা দুইটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই যে এইটা একটা আর এইটা, দুইটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। খুব ভালো কথা। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই যে বি কোণ এবং সি কোণের জন্য সাইন অনুপাত বের করতে পারি। আসো কিভাবে, খেয়াল করো। সাইন বি, দেখো আমরা লিখতে পারি কিনা, সাইনের যে ত্রিকোণমিতিক অনুপাতের আমরা মান কি জানি, লম্ব বাই অতিভুজ। দেখো এখানে লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে কি এ বি। ঠিক আছে, আচ্ছা এ বি না লিখে ডাইরেক্ট সি লিখে দিই, যেহেতু আমরা এ বির নাম ডাইরেক্ট সি লিখে দিছি। ওকে, তাহলে এইচ বাই সি। তাহলে আমি বলতে পারি না যে এইচ ইজ ইকুয়াল টু সাইন বি ইন্টু সি, এটাকে একটা সমীকরণ দিলাম। আবার আসো সাইন সি, দেখো লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লিখতে পারি না সাইন সি ইজ ইকুয়াল টু এইচ বাই বি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু সাইন সি ইন্টু বি, 2 নং সমীকরণ দিলাম। দেখো যেহেতু সাইন বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু সাইন সি ইন্টু বি, এটা যদি এটার সমান হয় আবার এটা যদি এটার সমান হয়, তাহলে এটা এটা পরস্পর সমান হবে না? এ দুইটার সমান হবে না? ওই যে আমরা 9 10 কি অনুপাত চ্যাপ্টার থেকে আমরা জানছি। তাহলে আমরা এটা বলতে পারি কিনা দেখো তো, সাইন বি ইন্টু সি ইজ ইকুয়াল টু সাইন সি ইন্টু কি বি। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি, লিখতে পারি কিনা? আচ্ছা, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিয়া রাখি। এখন চলো আমরা সামনে আগাই। এখন দেখো আমরা কি করলাম, এখানে এবিসি ত্রিভুজের আমরা এটাকে সি পয়েন্ট দিতে টাইপ টাইপ মিস্টেক হয়ে গেছে আর কি, টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো তাহলে ওই আগের মতো আমরা, দেখো বি বাহুর বি কোণের অপোজিট যে বিপরীত বাহু সেটা কি স্মল বি, সি এর বিপরীত হচ্ছে স্মল সি, এ এর বিপরীত হচ্ছে কি স্মল এ। খেয়াল করো এখন আমরা কি করছি, বি বিন্দু থেকে তার ঠিক অপোজিট বাহু এসির মধ্যে কি করছি, একটা লম্ব আঁকছি, এটার নাম আমরা দিয়ে দিলাম এইচ। খুব ভালো কথা। এখন আমরা সাইন এ এবং সাইন সি বের করতে পারি না? দেখো এখানে লম্ব আছে, এই দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজের জন্য দুইটা সাইন অনুপাত আমরা বের করতে পারতেছি, যেটা হচ্ছে সাইন এ এবং সাইন সি। ওকে, আসো তাহলে সাইন এর ক্ষেত্রে কি কি হচ্ছে, এইচ বাই সি। দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কি হচ্ছে এইচ বাই সি। তাহলে আমি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু সি। আবার দেখো সাইন সির ক্ষেত্রে এইচ বাই এ, তাহলে আবার লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু সাইন সি ইন্টু এ। সহজ। আচ্ছা, এটারে ধরো আবার সমীকরণ দিলাম, ওটা 3 ছিল না, তাহলে এটা 4, এটা 5। আচ্ছা, তাহলে যেহেতু সাইন এ ইন্টু সি ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু সাইন সি ইন্টু এ, তাহলে আমি বলতে পারি এই দুইটা পরস্পর সমান, যেহেতু এটা এটার সমান এবং এটা এটার সমান, তাহলে এই দুইটা পরস্পর কি সমান। তাহলে একবারে আমি লিখে ফেলি সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু এ বাই সাইন এ। এবার খেয়াল কর ভাইয়া, একটু আগে তো আমরা দেখছিলাম 3 নম্বর সমীকরণে বি বাই সাইন সি ইজ ইকুয়াল টু সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। এখন 3 নম্বরে আমরা দিতে পারি, 3 নম্বর হতে আমরা পাই যে বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে
সি বাই সাইন সি বি বাই সাইন সি সমান সাইন বি সমান এবং সি বাই সাইন সি এ বাই সাইন এ এরও সমান। তাহলে ভাইয়া আমি এটা বলতে পারি না যে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। আমি সেটা বলতে পারি কিনা বলো তো? অবশ্যই পারি, কারণ এ দেখো, এটাকে একটু হাইলাইট করে রাখি, ঠিক আছে? এই যে এবার দেখো, এটা সমান হলে এটা সমান হলে তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার তো কি অবশ্যই সমান হবে, তাহলে এই তিনটা অনুপাত অবশ্যই সমান হবে। তাহলে কি বলতে পারতেছি যে এক ত্রিভুজের সাইন সূত্র ফাইনালি বলতেছে যে কোন কোণ এবং তার বিপরীত বাহুর ক্ষেত্রে, আবার খেয়াল করো, বিপরীত বাহুর ক্ষেত্রে, সরি এটা অনেক বড় হাতের এ লিখে ফেলছি, এটা ছোট হাতের এ হবে, সরি অ্যাবাউট দ্যাট, এটা ছোট হাতের এ হবে, এ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হবে এ। ওয়েট, আমি এটা ঠিক করে ফেলছি। ওকে, তো আমরা এটা ঠিক করে ফেললাম। আচ্ছা, তো খেয়াল করো, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। দেখো, একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত, আবার এই বাহু তার বিপরীত কোণের কি সাইন অনুপাত, এই বাহু, ঠিক আছে, সরি, এই বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত সবসময় কি হবে? সমান হবে। তাদের অনুপাত সবসময় সমান হবে। আবার বলছি, এই বাহু তার বিপরীত কোণের সাইন অনুপাত, এই বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত, এবং এই যে এই বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত পরস্পর সমান অনুপাতে থাকবে এবং পরস্পর তারা সমান থাকবে। এটাই হচ্ছে আমার কি ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা, তাহলে এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র রিলেটেড একটা ম্যাথ করি। দেখো, আমার প্রশ্নে বলা হয়েছে যে একটি টাওয়ারের শীর্ষবিন্দু দুটি স্থানে থাকা ব্যক্তির কাছে যথাক্রমে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 65 ডিগ্রি অ্যাঙ্গেলে কি দেখা যায়। ওকে, তাহলে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই হলো একটা টাওয়ার, ঠিক আছে? এই টাওয়ারটা, ঠিক আছে, এই যে টাওয়ারটা, এখান থেকে একজন ব্যক্তি এই কোণ এখানে দেখতেছে, আর একজন ব্যক্তি এখান থেকে এদিকে দেখতেছে। ভালো কথা। এখন বলছে দুই ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 50 মিটার। অর্থাৎ এখানে একটা ব্যক্তি, ধরো এই যে দিলাম, এই যে এখানে একজন ব্যক্তি, আবার এখানে একজন ব্যক্তি, ঠিক আছে? এটাকে একটু কালার করে নি, কেমন? আচ্ছা, এটার জন্য ওয়েট, এটাকে আমরা কি কালার দেওয়া যায়? ওকে, কমলা কালার দিয়ে। আর এটাকে দেব, আচ্ছা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দুইটা ব্যক্তি, একটা টাওয়ার থেকে একটা লোক এদিকে দাঁড়ায় আছে, একটা লোক এদিকে দাঁড়ায় থাকে, আর তাদের এই মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। এই যে মধ্যবর্তী এই দূরত্বটা হচ্ছে কি 50 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্নে একটা জিনিস খেয়াল করো, বলছে কি এই যে টাওয়ার থেকে একটা ব্যক্তির, একজন 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর একজন ব্যক্তি কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পর দেখতে পাচ্ছে। তাহলে একটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় আর একটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে দেখো দুইটা কোণ পাইছি, একটা বাহু পাইছি। ভালো কথা। এখন প্রশ্ন বলছে দুই ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব 50 মিটার হলে, দুই ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব 50 মিটার হলে টাওয়ার থেকে 60 ডিগ্রি কোণে থাকা ব্যক্তির দূরত্ব কত? টাওয়ার থেকে 60 ডিগ্রি দূরে থাকা যে ব্যক্তি, এর দূরত্ব কত? অর্থাৎ এই যে এই পয়েন্টের কি বের করতে হবে? আমার দূরত্ব বের করতে হবে। ধরো আমি এটার নাম দিলাম আর। ওকে, এটার মান আমাকে বের করতে হবে, ঠিক আছে? এটা মান আমাকে কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, দেখো এখানে একটা বাহু দেওয়া আছে, এখানে কি তার মধ্যবর্তী, এখানে একটা কোণ দেওয়া আছে, এদিকে একটা কোণ দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলো তো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
180 ডিগ্রি। এই দুইটা কোণকে যখন আমি যোগ করি তাহলে কত পাই বলতো? এই দুইটা কোণকে যখন যোগ করি তাহলে আমি পাই হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে বলতো? 180 মাইনাস 105 ডিগ্রি, অর্থাৎ আসবে কত? এই কোণটার মান আসবে তোমার 75 ডিগ্রি। কত আসবে? 75 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান আসবে তোমার 75 ডিগ্রি। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমি তিনটা কোণ পেয়ে গেছি। একটা বাহুর মান আছে, আমাদের বের করতে হবে, আর একটা বাহুর মান কি আমাদের অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে বাহুটা আর এর বিপরীত কোণ কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এই যে বাহু 50 মিটার, এই 50 মিটারের বিপরীত বাহু কোনটা? 75। 50 মিটারের বিপরীত কোণ হচ্ছে 75 ডিগ্রি কোণ। আচ্ছা, এই বাহু তার বিপরীত কোণ, এই বাহু তার বিপরীত কোণ, এই দুইটার সাইন সূত্র দিয়ে তো আমরা কি করতে পারি? অঙ্কটা সলভ করতে পারি না? খেয়াল করো, আমরা এই বাহুটার দেখো একটা ত্রিভুজের তিনটা লেভেলিং করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। ঠিক আছে, আমরা লেভেলিং করে দিছি। ওকে, লেভেলিং করা হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি না? দেখো তো, এ বি divided by sin 75, okay, equal to r divided by sin 45। পারি কিনা? আচ্ছা, পারি। এখন আমি এবির মান জানি। এবির মান কত জানি বলতো? এবির মান হচ্ছে আমার 50 মিটার। তাহলে 50 দিয়ে দিই, sin 75। ওকে, এবার আমরা আর এর মান বের করব। এখন আমরা কি sin 45 এর মান বসাবো। sin 45 এর মান কত বলতো? sin 45 এর মান হচ্ছে 1/√2। ঠিক আছে, 1/√2। আচ্ছা, ভালো কথা। এখন আমরা কি করবো? এই 1/√2 কে এদিকে গুণ করে দিলে তো আমি আর এর মান পেয়ে যেতেছি। তাহলে এই যে এখানে আসে, আমরা এটা এই পাশে লিখি। ঠিক আছে, এই যে এই পাশে আমরা সেটা লিখি। তাহলে দেখো আর এর মান আমি কি পাইতেছি, দেখো তো, আর এর মান পাইতেছি 50 ইন্টু 1/√2 ডিভাইডেড বাই sin 75। ওকে, আচ্ছা, এখন আমরা 50 ইন্টু 1/√2 আমরা ক্যালকুলেটর মান বসাই দিই। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে ফেলো। মান বসিয়ে দিছি, আমার মান আসছে তোমার 36.60। দেখো, প্রথমে কিন্তু ক্যালকুলেটর যখন আনসারটা দেখবা, আনসারে কিন্তু মাইনাস দেখবা, মাইনাস দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। এটাকে তোমরা এই যে তোমার ইয়াতে কনভার্ট করে ফেলো, দশমিক মানে কনভার্ট করলে কিন্তু উত্তরটা পেয়ে যাবা। আনসারটা হচ্ছে তোমার 36.60। ঠিক আছে, 36.60, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের মান হচ্ছে তোমার কত? 36.60। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই, কেমন? এখন দেখো, আমার একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা সাইন এবং কোসাইন দুইটা সূত্রে কিন্তু একত্রে ইমপ্লিমেন্ট করে কিন্তু এটা আমাদের বের করতে বলছে। ও বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস মিসিং, এখানে মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি দেওয়া আছে, এটা লিখতে ভুলে গেছিলাম। ঠিক আছে, এটা এখানে কিন্তু মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি আগে থেকে দেওয়া ছিল, এটা আমি ওই টাইপ করতে ভুলে গেছি আর কি। ওকে, তো এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে 3 কিলোমিটার আর 4 কিলোমিটার। ঠিক আছে, আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কি 120 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। এখন সেখান থেকে আমরা কি করবো বলতো? এখান থেকে আমরা সাইন সূত্র এবং কোসাইন সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটাকে সলভ করব। তো এবার খেয়াল করো তো কেমনে আমরা প্রশ্নটা অ্যাপ্রোচ করতে পারি। দেখো, এখানে কিন্তু দুইটা বাহুর মান দেওয়া আছে, একটা বাহুর কোণ দেওয়া আছে। সাইন সূত্রে কি লাগে? দুইটা কোণ এবং একটা বাহুর মান থাকলে অপর বাহুর মান বের করা যায়। কিন্তু কোসাইন সূত্রে দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে কিন্তু অপর বাহুর মান বের করতে পারি। তাহলে এখানে দেখো তো, দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা এই অপোজিট বাহুর মানটা বের করতে পারি কিনা বলো তো? অবশ্যই পারি। তো আমরা দেখো, এখানে কোণটা কত? 120 ডিগ্রি। সন্নিহিত বাহুগুলো কি কি? 3 আর 4। আমার বের করতে হবে কি? আর এর মান। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি না যে cos
120 ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, সরি, এটা 4 স্কয়ার দিলে বেটার হবে। আচ্ছা, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, সন্নিহিত বাহুগুলো বর্গ করে যোগ করলাম, মাইনাস কি বিপরীত বাহু, এই বিপরীত বাহুর বর্গ, যে কোণ তার বিপরীত বাহুর কি বর্গ করব, বিয়োগ করব, ঠিক আছে, মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু সন্নিহিত বাহু দ্বয়ের গুণফল। সব হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, আর এর মানটা বের করব। তো দেখো, আমি এখন ডাইরেক্ট আর এর মানটা একবারে দিয়ে ফেলি, ঠিক আছে, এটা তোমরাই পারবা, সহজ জিনিস। আচ্ছা থাক, যেহেতু তোমরা প্রথম শুরু করছো, একটু আস্তে আস্তে ভাঙি। তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 4 ইন্টু 3 কস 120 লিখতে পারি কিনা বলো তো? কস 120 লিখতে পারি কিনা? লিখতে পারি। ওকে, এরপরে আর স্কয়ারকে আমরা কি পজিটিভে আনবো? তাহলে দেখো, এটা কি এভাবে লিখতে পারি কিনা বলো তো? আমরা এভাবে লিখতে পারি যে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু কস 120। সিম্পল হিসাব। দেখো, আর স্কয়ারকে এ পাশে আনছি, আর এই যে 2 ইন্টু 4 ইন্টু 3 কস 120 কে এই পাশে নিয়ে আসছি, এই পুরোটা মাইনাস আর আর স্কয়ারটা প্লাস, জাস্ট এটা আবার কি ঘুরাইয়া আবার আগের অবস্থায় নিয়ে আসছি। এখন আমরা কি করবো, আর এর মান বের করবো সোজা কি রুট বসিয়ে, 16 প্লাস 9 মাইনাস 2 ইন্টু 12, আর cos 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ, এ প্লাস 2, সরি, এই 2 আর 2 কাটা, মাইনাসে মাইনাসে আমার প্লাস আসে। ওকে, বসাইলাম, 16 আর 9 যোগ করলে আমার আসে 25, মাইনাসে মাইনাসে প্লাস, আর 12 একে 12, তো আমার ফাইনাল আনসার কত আসে, রুট ওভার 37। বুঝতে পারছো? 4 স্কয়ার 6, 3 স্কয়ার 9, মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3, 3 4 12, 12 লিখছি, 2 ইন্টু cos 120 এর মান কত বেশি, মাইনাস হাফ, এই 2 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, 12 একে 12, 25 আর 12 যোগ করলে রুট ওভার 37। তাহলে আমার এই আর এর মান কত বেশি বলো তো ভাইয়া? আর মান পাইছি এই যে ডিসটেন্সটা, এই জায়গাটার মান পাইছি আমি রুট ওভার 37 কত কিলোমিটার। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, আমি বাহুর মান একটা পাইছি, দুইটা পাইছি, তিনটা বাহুর মান পেয়েছি। এখন আমি কি করতে পারবো, এই যে তিনটার কোণ বের করতে পারবো, ঠিক আছে। আমার খালি প্রশ্নে চাইছিল কি আর এর মান বের করা, কিন্তু আমরা একটু বিস্তারিত শেখার জন্য কি করবো, আমরা এখন কোণগুলো কেমনে বের করতে হয় সেটাও আমরা শিখে নেব। ওকে, আসো আমরা এটাকে একটু কপি করে নিই, কেমন? এই যে কপি করে নিই। আচ্ছা, চলো আমরা এই পাশটা একটু মুছে নেই। ওকে, তাহলে এখন আমরা কি করব, দেখো, এই কোণের মানটা বের করব এবং এই কোণের মানটা আমরা কি করব, বের করব। দেখো, এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এটার মান তো 120 ডিগ্রি আমি জানি। এখন আসো, আমরা এই কোণটা আলফা হইলে তার বিপরীত বাহু কি 3 কিলোমিটার, তাহলে আমি লিখতে পারি না যে বিপরীত বাহুটা, এই যে বিপরীত বাহুটা 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার ঠিক বিপরীত কোণটা আলফা, তাহলে তার সাইন অনুপাত কি হবে, সাইন আলফা ইকুয়াল টু, দেখো এই বাহুটা, এখন দেখো এখানে দেখো বিটা কোণের ঠিক বিপরীত বাহুকে 4 কিলোমিটার, তাহলে আমরা লিখতে পারি না 4 কিলোমিটার এবং তার বিপরীত কোণ সাইন বিটা এর অনুপাত 4 ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল টু আর আর এর মান আমরা একটু আগে কত পেয়েছিলাম, রুট ওভার 37, ঠিক আছে, রুট ওভার 37, এবং তার ঠিক বিপরীত বাহুটার মান কত পেয়েছিলাম, সাইন 120 ডিগ্রি। এখন এটার থেকে কি করতে পারি, একবার এটাকে সমাধান, এটার সাথে এটা একবার সমাধান করে সাইন বি থেকে বি এর মান বের করতে পারি, আবার এটা থেকে একবার এটা সমাধান করে কি করতে পারি, আলফার মান বের করতে পারি, ঠিক আছে। তো আসো আমরা একবার করি, 3 by sin alpha is equal to root over 37 divided by sin 120, ঠিক আছে। তাহলে আমি সাইন আলফার মান পাচ্ছি 3 into sin 120 divided by
√37, ঠিক আছে? তাহলে আলফার মান পাবো কত? সাইন ইনভার্স 3 ইন্টু সাইন 120 ডিভাইডেড বাই 3√7। তো চলো আমরা আলফার মান বের করে ফেলি। একটা জিনিস এখানে √37 হবে, সরি একটু আবেগের বসে লিখে দিছি। আসলে রাত অনেক দেরি হয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে সজাগ আছি, তো একটু লিখতে গিয়ে ভুলে গেছি, আই এম সরি অ্যাবাউট দ্যাট। তো এই জায়গাতে √37 হবে। তো আসো আমরা মান বসিয়ে ফাইনালি কত পাচ্ছি বলো তো? আমরা মান পাচ্ছি 25.284 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমার কি আলফার মান। ঠিক একই প্রসেসে তোমরা কি করবা? তোমরা বিটার মানটা বের করবা, ঠিক আছে? ঠিক তোমরা একই প্রসেসে বিটার মানটা বের করবা, এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, এবার আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে উপাংশের মাধ্যমে আমরা ভেক্টরে বিভাজন করব। দেখো এখানে একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? এই ওয়াইটাকে আমরা সমান্তরাল ভাবে এভাবে নিয়ে আসলে ওয়াই বাহু এটা সমান, আবার এই এক্স এর সমান। আবার যেহেতু সামান্তরিকের একই বিন্দুতে দুটি সন্নিহিত বাহু পরস্পর একই সাথে ক্রিয়া করলে তাহলে তার লব্ধিটা হবে কি? ঠিক তার কর্ণ বরাবর তার লব্ধিটা হবে, ঠিক আছে? তাহলে লব্ধিটা হচ্ছে তার আর লব্ধিটা এক্স অক্ষের সাথে, খেয়াল করো কি বলতেছি, খুব ভালো করে খেয়াল করো। এই যে লব্ধিটা বাহু না, লব্ধিটা এক্স অক্ষের সাথে আলফা এবং ওয়াই অক্ষের সাথে বিটা কোণে কি আপতিত আছে। দেখো এই কোণটা আলফা ধরছি, এই কোণটা বিটা সমান হলো কেন? দেখো তো, একান্তর করার কারণে। দেখো এই কোণ আর এই কোণ, এই দেখো বিওসি এবং ওসিএ পরস্পর সমান কেন? একান্তর কোণ হওয়ার কারণে। দ্যাটস ওয়াই এই জায়গাটা বিটা হইলেও এই জায়গাটাও বিটা। ভালো কথা। এখন এই জায়গাটা যদি বিটা হয় ভাইয়া, তাহলে এই যে এই কোণটার মান কত হবে বলতো? এই কোণটার মান আমি বলতে পারি না যে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। বুঝো বিষয়টা, খেয়াল করো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তার মধ্যে আমি আলফা আর বিটা আর ধরো এই কোণের একটা মান ধরলাম আমি থিটা, ঠিক আছে? প্লাস হইলো থিটা। তাহলে আলফা আর বিটা কি করছি? যোগ করছি। আলফা আর বিটা তো পাইছি, এটা জাস্ট আমি থিটা এজিউম করছি। তাহলে এই যে থিটার মানটা আমি বলতে পারি না, এই যে থিটার মানটা আমি এভাবে বলতে পারি যে, ধরো এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো 180 ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস থিটা। তাহলে আমি বলতে পারি না যে থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস আলফা প্লাস বিটা, বলতে পারি কিনা? আচ্ছা, ভালো কথা। এখন আসো আমাদের আসল খেলায়। আমরা এখন জানবো যেখান থেকে আমরা কি করতে পারবো, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করতে পারি কিনা খেয়াল করো তো। এই যে আর দেওয়া আছে, আর এর বিপরীত বাহু আমরা পাইছি থিটা। থিটা ইজ ইকুয়াল টু কি? 180 মাইনাস কি? আলফা প্লাস বিটা। এরপরে এক্স পাইছি, এক্স বাহুর বিপরীত কোণ কত পাইছি? বিটা পাইছি। ওয়াই বাহু পাইছি, ওয়াই বাহুর বিপরীত কোণ পাইছি কি? আলফা। তাহলে আমরা এগুলোকে কি সোজা আমরা এই যে ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করতে পারি কিনা দেখো তো। অবশ্যই পারি। তাহলে দেখো আমরা প্রথমে আর এর জন্য, আচ্ছা এক্স এর জন্য বের করি। এক্স ইজ ইকুয়াল টু, সরি, এক্স ডিভাইডেড বাই সাইন বিটা লিখতে পারি কিনা? এক্স এবং তার ঠিক বিপরীত কোণের সাইন অনুপাতের কি অনুপাত ডিভাইড ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই এবং তার কি বিপরীত কোণের সাইন অনুপাত। দ্যাট মিন্স এটা হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন থিটা, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, সেম জিনিসটা আবার কপি করি, এটাকে আবার কপি করি, ঠিক আছে? এটাকে একটু ছোট করলে ভালো হয় মনে হয়। ওকে, একটু স্পেস বাঁচবে। আচ্ছা, এটা একটু ছোট করে ফেললে আই থিঙ্ক বেটার হবে। ওকে, দেখো তো থিটার মানটা আমরা কি পাইছিলাম? 180 ডিগ্রি মাইনাস
180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই পার্টটা তো আমরা এই যে থিটাটাকে মুছা আমরা এই জিনিসটা করতে পারি না। আমরা থিটাটাকে মুছে এটা লিখতে পারি কিনা দেখো তো। আমরা লিখতে পারি যে 180 মাইনাস আলফা প্লাস বিটা। লিখতে পারি কিনা বলো? অবশ্যই লিখতে পারি। এবার খেয়াল করো 180 মাইনাস আলফা প্লাস বিটা, একটু আমরা আগে ফিরে যাই। একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা যখন এই জায়গাটা খেয়াল করো, এই যে চতুর্ভাগের হিসাবে 180 মাইনাস থিটা, ধরো থিটার মানটা যে কোনো একটা মান, এই যে থিটার মানটা এখানে আলফা প্লাস বিটা, ধরো আলফা প্লাস বিটা এতটুকু পর্যন্ত গেছে 180 ডিগ্রি থেকে কম। 180 ডিগ্রি থেকে কমে কোন মানগুলো পজিটিভ থাকে বলতো? সাইনের মান পজিটিভ থাকে। তাহলে আমি এটা বলতে পারি কিনা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটাকে আমি বলতে পারি না যে x ডিভাইডেড বাই সাইন বিটা y ডিভাইডেড বাই সাইন আলফা is equal to r divided by sin alpha plus beta বলতে পারি কিনা? দেখো 180 ডিগ্রি থেকে যখন কম হয় তখন কি সাইন পজিটিভ হয়। 90 ডিগ্রির কম হইলেও সবই পজিটিভ, কিন্তু 180 ডিগ্রির কম কি সাইন পজিটিভ। ঠিক আছে, তাহলে এই কারণে সাইন আলফা প্লাস বিটা কি হবে? পজিটিভ হবে। তো সেখান থেকে আমি x আর y এর মানটা বের করতে পারতেছি না। দেখো x ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু, একবার এটা a অনুপাতের সমান নেই, আবার এটা a অনুপাতের সমান নেই। তো দেখো x ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু r ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে x ইজ ইকুয়াল টু r ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা বলতে পারি কিনা বলো তো? অবশ্যই পারি। আবার আসো সেম জিনিসটা আমি আবার y এর ক্ষেত্রে করি। y ইকুয়াল টু y divided by sin alpha is equal to r divided by sin alpha plus beta। লিখতে পারি কিনা বলো? পারি। তাহলে y is equal to r sin alpha divided by sin alpha plus beta লিখতে পারি কিনা বলো? অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি পাইছি? x এবং y এর জন্য, ধরো এটাকে একটু এই সাইডে নিয়ে আসি, এই যে এবার বুঝতে পারবা। তাহলে আমরা কি করতে পারতেছি? x এবং y এর জন্য দুইটা পৃথক পৃথক মান পাইছি। এখন ভাইয়া তুমি আমাকে বলো, এই যে x এবং y এর মানটা পাইছি, এই জিনিসটা কিসের মান বের হয়েছে? তুমি ভাইয়া আমারে বলো তো, বলো তো এই জিনিসটা কিসের মান বের হয়েছে? দেখো এই যে আর ভেক্টরটাকে আমি কি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে x অক্ষে আর একটা হচ্ছে y অক্ষে। দেখো এখানে কিন্তু আর সাইন, আর এর সাথে কি এবং তার সাইন আলফা এবং সাইন আলফা প্লাস বিটা, এখানে কি আছে? তার এই আর যে লব্ধিটাকে, এই যে এটা তো একটা ভেক্টর হোক না লব্ধি, এটা তো একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমি কি করছি? একটা x অক্ষে একটা উপাংশে ভাগ করছি এবং y অক্ষে আরেকটা উপাংশে ভাগ করছি, যার মান হচ্ছে x এবং যার মান হচ্ছে y। x অক্ষের উপাংশের মান এটা, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। y অক্ষের উপাংশ বা y উপাংশের মান হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বুঝতে পারছো? এর চেয়ে ভাঙ্গা বোঝানো আর সম্ভব না, খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাইছি। আচ্ছা ভাইয়া, এবার একটা জিনিস খেয়াল করো তো, এখন যদি আলফা আর বিটা, ঠিক আছে, আলফা আর বিটা তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, আলফা আর বিটার যোগফল যদি পরস্পর 90 ডিগ্রি হয়, পরস্পর 90 ডিগ্রি হয়, এখন ভাইয়া কি বুঝাইতেছে এটা? দেখো এটা বুঝাইতেছে আর যে লব্ধি, মানে আর যে ভেক্টর রাশিটা, ভেক্টর রাশি লব্ধি পড়ার কথা, আর যে ভেক্টর রাশি এটার x অক্ষের উপাংশ আর y অক্ষের উপাংশ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে আপতিত থাকে, তখন তাদের উপাংশের মান কি হবে? যখন x অক্ষ আর y অক্ষ পরস্পর তোমার কিন্তু যে পরস্পর লম্ব ভাবে থাকে, তখন x অক্ষের উপাংশটাকে বলা হয় আনুভূমিক উপাংশ। এই যে এখানে দেখো ভূমির সাথে এটা আলফা কোণে আপতিত না, তো এই হিসাবে হিসাব করলে
ভূমির সাথে এই উপাংশটা হবে আনুভূমিক উপাংশ, আর এই দেখো এটার সাথে লম্ব আছে কে, y অক্ষ, সেটা হবে কি আমার লম্ব উপাংশ। একটা ধরো, একটাকে যদি ভূমি ধরো, অপর উপাংশটা হবে কি উলম্ব উপাংশ। যদি এটাকে ভূমি ধরো তাহলে এটা হয়ে যাবে কি, এটা যদি আনুভূমিক উপাংশ ধরো এটা হবে কি লম্ব উপাংশ। এতটুকু বুঝতে পারছো? দেখো আগের স্লাইডের থেকে আমরা এই পার্টটা একটু কপি করে নিই। দেখো আগে কিন্তু এই পার্টটা পুরোই সেম, ঠিক আছে, এই যে পুরো পার্টটা কিন্তু একদম সেম, এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। যেই তোমার সাইন সূত্রের মাধ্যমে আমরা যে অনুপাতগুলো বের করছি সেম, কিন্তু এখানে সেম জিনিসটাই হবে, জাস্ট তফাৎটা কি জানো, এখানে যে a প্লাস বি আছে না, এটার মান জাস্ট 90 ডিগ্রি হবে। ওইখানে কিন্তু আমরা আলফা আর বিটার যোগফল আমরা জানতাম না, বা আলফা আর বিটার ইন্ডিভিজুয়াল মান আমরা এখনো জানি না, কিন্তু এখানে আমরা এটা জানি যে আলফা আর বিটার ইন্ডিভিজুয়াল যোগফল যেটাই হোক কিন্তু 90 ডিগ্রি, তাদের আলফা আর বিটার ইন্ডিভিজুয়াল মান যেটাই হোক তাদের যোগফল 90 ডিগ্রি হবে। কত হবে? 90 ডিগ্রি মাস্ট হবে। আচ্ছা, এখন আসো তাহলে আমরা কি করতে পারি, দেখো তো, আবার এটা কপি করি, চলো চলো এটাকে আবার কপি করে আবার পেস্ট করি। দেখো তাহলে আলফা প্লাস বিটার মানটা কত হবে, এই যে আলফা প্লাস বিটা এই জায়গার মানটা জাস্ট কত হবে, এটা জাস্ট চেঞ্জ হয়ে আমার হবে 90 ডিগ্রি। এই জায়গাটা চেঞ্জ হয়ে কত হবে বলতো, এই জায়গাটা হবে জাস্ট 90 ডিগ্রি। এখন সাইন 90 এর মান কত হবে বলতো, সাইন 90 এর মান হবে অলওয়েজ 1। কত হবে? অলওয়েজ 1 হবে। আচ্ছা, এবার এই জিনিসটা আমরা কি করি, এখানে বসাই, x ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 1। সুতরাং দেখো এই অনুপাত যদি এই অনুপাতের সমান হয় তাহলে একবার x এর জন্য এটা সমান করে হিসাব করলে আমার x এর মান আসে কি, আর সাইন কত, বিটা। ওকে, সেম জিনিসটা যদি আমি y এর সাপেক্ষে করি তাহলে আমার কি আসে বলতো, y সাইন আলফা, আমার মান কত আসে বলো, আর বাই 1। তাহলে আমার y এর মান আসে কত, আর সাইন আলফা। কত আসবে, আর সাইন আলফা। দেখো এখানে কিন্তু সাইনের দুইটা কিন্তু কোণের জন্য দুইটা কি মান আসছে। এখন আমি চাচ্ছি কি এক্স এর আর ওয়াই এর যে উপাংশটা বের করবো, আনুভূমিক কিংবা লম্ব উপাংশ, এই ক্ষেত্রে আমি দুইটা কোণ আমি সেম রাখতে চাচ্ছি। কি করতে চাচ্ছি, দুইটা কোণকে আমি সেম রাখতে চাচ্ছি। দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি এটা লিখতে পারি না, বিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস আলফা, লিখতে পারি না? তাহলে এখানে আমি বিটার মানে 90 মাইনাস আলফা বসাই দিই, দেখি কি আসে, সাইন 90 মাইনাস আলফা বসাই দিলাম। দেখো 90 মাইনাস আলফা মানে কি, তোমার পায়ের বিজোড় গণিতক, বিজোড় গণিতক হলে কি অনুপাত চেঞ্জ হবে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে মানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে ফাইনালি আমার এখানে কি আসতেছে, আর কজ আলফা। তাহলে আমি এক্স এর মান, অর্থাৎ যদি এটাকে যদি আমি ভূমি ধরি তাহলে এইটাকে ভূমি ধরলে আমার আনুভূমিক উপাংশ আসবে আর কজ আলফা, আর উলম্ব উপাংশ যদি এইটা থাকে তাহলে এটা হয়ে যাবে কি, আর সাইন আলফা। এটাই হচ্ছে কি আমার আনুভূমিক উপাংশ আর লম্ব উপাংশ। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা কি করব, এই উলম্ব আর আনুভূমিক উপাংশের উপর কি একটা গাণিতিক সমস্যা সমাধান করি। দেখো 60 নিউটনের একটি বল, আচ্ছা এই বলটা এই বরাবর কাজ করতেছে, এই বলের মানটা হচ্ছে তোমার 60 নিউটন। ওকে, আমরা এটা লিখে দিই, এই যে এখানে এই বরাবর যে বলটা কাজ করতেছে তার মান হচ্ছে 60 নিউটন। তো 60 নিউটনের একটি বল y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত। এটা যদি y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, এই যে বলটা, এই 60 নিউটন বলটা y অক্ষের সাথে এখানে 30 ডিগ্রি কোণে তারা পরস্পর আপতিত। ভালো কথা, y অক্ষের সাথে যদি 30 ডিগ্রি কোণে আনত হয় তাহলে x ও y অক্ষের অংশক বা উপাংশ বের করো। এই যে ভেক্টরটা এটা y এর সাথে 30 ডিগ্রি কোণে কি আনত, তাহলে এটারে যদি আমি কি করি, আবার এটার সাথে 30 ডিগ্রি কোণে আনত করি, তাহলে এটা হচ্ছে কি আমার ভূমি,
দেখো এটার সাপেক্ষে এই ভেক্টরটা এটার সাপেক্ষে আমরা ক্লু পাইছি যে কি তোমার 30° কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এক্স অক্ষের সাপেক্ষেও কিন্তু আমরা আনুভূমিক উপাংশ বের করতে পারি। কিভাবে? দেখো এখান থেকে এতটুকু যদি 30° হয় তাহলে এখান থেকে এতটুকু কত হবে বলতো? 60°। এই জায়গা তো মাস্ট 60° হবে, বিকজ ওই পার্টটা কত ছিল? 90°। তাহলে এটাকে যদি আমরা ভূমি ধরে আমরা এটার সাথে আনুভূমিক উপাংশ বের করতে চাই, তাহলে এক্স অক্ষে আমার ধরো এটা হচ্ছে আমার আর, এই বলের মানটা ধরলাম আমরা আর, তাহলে বলের তোমার এক্স অক্ষের আনুভূমিক উপাংশ হবে আর cos 60, আর ওয়াই এর ক্ষেত্রে হবে কি বলতো? আর sin 60। এখন তো ভাইয়া কাহিনী হয়ে গেছে, আমি আর sin 60 দিলাম কেন, আর cos 60 দিলাম কেন? একটু আগে খেয়াল করো আমরা কি করছিলাম, দুইটা কোণের অনুপাতকে কিন্তু সেম অনুপাতে আনছি, এক্স এর ক্ষেত্রে আলফা, ওয়াই এর ক্ষেত্রে আলফা। এখন আমরা এখানে কি করছি, এক্স এর ক্ষেত্রে আমরা আনুভূমিকের সাপেক্ষে আমরা আলফাটাকে এখান থেকে এতটুকু ধরছি, তাহলে আমাদের আনুভূমিক উপাংশ যেহেতু এক্স এর সাপেক্ষে বের করতে চাই, তাহলে কিন্তু আর cos 60 হিসাবে আমরা ধরছি। তাহলে আমার 60 ইন্টু cos 60 মান কত বলতো? হাফ, আর 60 ইন্টু sin 60, sin 60 মান কত বলতো ভাইয়া? sin 60 মান হচ্ছে আমার √3/2। ওকে, আচ্ছা, তাহলে এটার মান আসে কত আমার? এটার মান আসছে আমার 30 নিউটন, আর এটার মান আসছে কত বলতো আমার? এটার মান আসছে আমার 30√3। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? এখন তোমরা অনেকে মনে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি তো আর cos 60, এখন তো এক্স টাই না আমি ভূমি মনে করে ইয়া করছি, আমি যদি চাই ওয়াই কে ভূমি ধরে করি, করতে পারবো কিনা? চলো দেখি। ওয়াই কে ভূমি মনে কইরা ওয়াইটার ভিতরে আমি আর cos 30 দিলাম, ঠিক আছে, আর এক্স এর জন্য আমি আর sin 30 দিলাম। এই হলো বিষয়টা, বোঝার বিষয়, ঠিক আছে? তুমি যদি এটাকে ওয়াই অক্ষকে ভূমি মনে করো, এটা যদি তোমার কি এই যে মধ্যবর্তী কোণ যদি 30° ধরে, তুমি যদি এখান থেকে তুমি এটার আনুভূমিক উপাংশ বের করো, অবশ্যই এখানে cos 30 দিতে পারবা, কিন্তু এখানে sin 60 দেওয়া যাবে না। এখানেও যদি cos 30 দাও তাহলে এখানেও sin 30 দিতে হবে। কেন? কারণ একটু আগে দেখাইছি এক্স যদি আলফা, তাহলে ওয়াই এর জন্য আলফা, দুইটাতে একই কোণের মান নিয়ে কি করছি আমরা? উপাংশটা বের করছি। তাহলে আসো এখানে আমরা আবার বের করি, কত আসে? 60 ইন্টু cos 30, 60 ইন্টু cos 30, 60 ইন্টু cos 30 মান কত আসে দেখো তো? 60 ইন্টু cos 30 মান আসে আমার কত? এখানে আসে √3/2, তাহলে ফাইনালি আমার মান আসতেছে 30√3। আবার এখানে দেখো 60 ইন্টু sin 30, sin 30 মান হচ্ছে হাফ, ফাইনালি আমার মান আসে কত? 30 নিউটন। দেখো যখন আমি 60° কোণ এক্স এর সাপেক্ষে ধরছি আনুভূমিক উপাংশ, তখনও এক্স এর মান 30, আবার যখন ওয়াই এর সাপেক্ষে 30° কে আনুভূমিক ধরছি তখনও এক্স এর মান 30। তাহলে যে অনুপাতে না এক্স এর সাপেক্ষে 30° কিংবা এক্স এর সাপেক্ষে 60° কিংবা ওয়াই এর সাপেক্ষে 30° নাও, ইট ডাজন্ট ম্যাটার, দুইটার ক্ষেত্রে কি মান সেম আসবে। জাস্ট খেয়াল রাখতে হবে আনুভূমিকে যে কোণটা দিছো এক্স এর জন্য ওয়াই এতেও সেটা দিতে হবে, আবার ওয়াই কে আনুভূমিক রেখে যে কোণটা কসে দিছো এক্স এর কিন্তু সেটাই দিতে হবে। এটার জায়গায় ওইটা দিলে ধরো একটা 60 একটা 30, একটা 30 একটা 60, এমনি কিন্তু তোমার উপাংশ জীবনও সমান হবে না, অঙ্কটাই তোমার পুরা কাটা যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো উপাংশ সম্পর্কিত আমরা আরেকটা ম্যাথ করি। ঠিক আছে, দেখো এখানে একটা বল দেওয়া আছে, ঠিক আছে, বলের মান হচ্ছে 12 নিউটন। ঠিক আছে, এটার মান কত? এটার মান দেওয়া আছে 12 নিউটন। ও ওয়েট, এখানে মান দিতে মনে তারা ভুলে গেছে, এটার মান ছিল তোমার 30°, এটার মান ছিল তোমার 45°। ঠিক আছে, এই মধ্যবর্তী কোণের মান ছিল 30°, এটার মান 45°। জানি না আমার এটা টাইপিং এ মনে হয় ভুল হয়েছে, আমি লিখতে ভুলে গেছি। যাক, এনিওয়েজ, তাহলে এই যে আর যে ইয়াটা বাহুটা, ঠিক আছে, এই যে ভেক্টরটা, এটা এক্স অক্ষের সাথে 30°, ওয়াই অক্ষের সাথে কত? 45° কি কোণ উৎপন্ন করে। এখন আমরা কি করবো বলতো? আমরা এক্স অক্ষের উপাংশ বের করবো আর ওয়াই অক্ষের উপাংশ বের করবো। এবার খেয়াল করো, আমরা এক্স অক্ষর ওয়াই অক্ষের উপাংশ যখন বের করছি, আমরা আগের যে কি কনসেপ্টটা আবার কপি করে নিয়ে আসতে হবে। চলো এটা আমরা কপি করি, এই যে এই পার্টটা। ওকে, আচ্ছা, চলো আমরা কপি করে নিয়ে আসি।
আবার এক্স এর জন্য হয়েছে, আর হচ্ছে কি ওয়াই এর জন্য। এই যে ওয়াই এর জন্য। আচ্ছা, এক্স এর জন্য, ওয়াই এর জন্য, এটা খেয়াল করো। এখানে সাইন আলফা প্লাস বিটা বলতো তারা কি পরস্পর 90 ডিগ্রি হয়? তাদের যোগফল আলফা আর বিটা। দেখো, এটা যদি এক্স অক্ষের সাথে আলফা, সরি, এটা যদি তোমার এক্স অক্ষের সাথে, ধরো এটা ভেক্টরটা আলফা আর এখানে যদি বিটা কোণ উৎপন্ন করে, তাহলে বলতো এই আলফা আর বিটার যোগফল কি 90 ডিগ্রি হবে? না। তাহলে 90 ডিগ্রি হলে কি আমি কি এই কনসেপ্টটা কি কাজে লাগাতে পারবো? পারবো না। আমার কি করতে হবে? ওই যে আমার আগের যে ডিফল্ট সূত্র, এটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। তো চলো আমরা এখান থেকে এক্স এর মানটা আমরা বের করে পারি। এক্স এর মানটা কি বলতো? এখানে হবে আর এক্স, আর এখানে ওয়াই এর মানটা কি হবে? আর ওয়াই। কারণ কি বলতো, এক্স অক্ষের উপাংশ আমাকে নির্দিষ্ট করে বলে দিছে আর এক্স, আর ওয়াই অক্ষের উপাংশ বলে দিছে আমার কি? আর ওয়াই। তো চলো মান বের করি। আর এর মান কত ছিল আমার? 12 নিউটন। ওকে, সাইন বিটা ছিল কত আমার? 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটার মান কত বলতো? 45 আর 30 যোগ করলে আমার আসে 75 ডিগ্রি। ঠিক আছে, এবার ওয়াই এর ক্ষেত্রে বসাই। আর এর মান কত? 12 ইন্টু সাইন কত এখন হবে 30, কারণ আলফা, এই যে আলফার মান দেওয়া আছে, আলফার মান কত বলতো? 30। তাহলে আবার সাইন 75 ডিগ্রি আমরা কি করলাম? যোগ করলাম। এবার আসো এক্স এর, আর এক্স এর মান বের করি, আর ওয়াই এর মান বের করি। ওকে, আমার আর এক্স এর মান আসে, আমার আর এক্স এর মান আসে 8.78, 8.78, এবং আমার ওয়াই এর আর ওয়াই এর মান আসবে 6.211, 6.211। ওকে, ঠিক আছে। আমাদের তাহলে আর এক্স এবং আর ওয়াই এর মান বের হয়ে গেছে। এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করো তো, আর এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণটা কত হবে বলতো? এই যে তাদের মধ্যবর্তী কোণ এটা না, তাদের মধ্যবর্তী কোণের মান 75 ডিগ্রি হবে না বলতো? হ্যাঁ। এখন আর এক্স আর আর ওয়াই কে যদি নর্মাল লব্ধি সূত্র, অর্থাৎ 8.78 আর 6.211 কে ওই যে লব্ধি সূত্র √p² প্লাস q² প্লাস 2pq ইন্টু cos আলফা সূত্রটা ইউজ করলে কিন্তু যে মানটা পাবা সেটা কিন্তু 12 সমান পাবা। যদি বিশ্বাস না করো তোমরা নিজেরা করে দেখতে পারো। এই দুটো উপাংশকে যখন তোমরা 75 ডিগ্রি কোণের সাথে নর্মাল লব্ধির সূত্র ইউজ করে যখন আর এর মানটা পাবা, এই মানটা কিন্তু 12 সমান হবেই হবে। এটা হইতেই হবে, কারণ উপাংশকে লব্ধি করলে কি, উপাংশকে একত্রে আমি কি করলে যোগ করলে লব্ধি পাবো আর, আবার আর রে ভাঙ্গা কি পাইতেছি? উপাংশ। সিম্পল এজ দ্যাট। আচ্ছা, তো এবার আসো, মোটামুটি আমরা প্রায় শেষের দিকে আসছি, প্রায় শেষ না, আরো কিছু বাকি আছে। তো দেখো, আমরা এখন পড়বো লম্বাংশ উপপাদ্য নিয়ে। দেখো, আমরা ধরো কয়েকটা ভেক্টর রাশি, ঠিক আছে, কয়েকটা ভেক্টর রাশি ধরো এক্স অক্ষের সাপেক্ষে, এই যে এই রাশিটা r1, ঠিক আছে, এই যে এই রাশিটা r1, এটা এক্স অক্ষের সাথে θ1 কোণে আপতিত। কত কোণে? θ1 কোণে আপতিত। এই যে r2, r2 এই যে এটা, ঠিক আছে, r2 এই যে এই পার্টটা, এটা তোমার θ2 কোণে আপতিত। কোন অক্ষের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। আর এই যে r3 পুরো এই যে এই পার্টটা, ঠিক আছে, এই যে r3, এটা তোমার θ3 কোণে, θ3 ডিগ্রি কোণে কি আপতিত। এখন লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে সিম্পল ভাষায় বুঝাচ্ছি কি হবে। দেখো, একবার এই সবগুলো উপপাদ্যর, সরি, সবগুলা যে বাহু, যে ভেক্টর গুলা, সবগুলো ভেক্টর জন্য এক্স অক্ষের জন্য একটা সবগুলো উপাংশের যোগফল বের করব, আবার ওয়াই অক্ষের জন্য সবগুলো উপাংশের যোগফল বের করব। যোগফল বের করে আমরা কি করব? দুইটা মান পাবো। সেক্ষেত্রে আর এক্স, যেটা হচ্ছে এক্স অক্ষের উপাংশের মান হবে r1 ইন্টু cos θ1 প্লাস r2 cos θ2 আর r3 cos θ3। ঠিক আছে, r1 এই যে r1 মধ্যবর্তী কোণ x এর সাথে θ1, r2 x2 এর সাথে x এর সাথে মধ্যবর্তী কোণ θ2, r3 x এর সাথে মধ্যবর্তী কোণ θ3। তাই টোটাল এক্স অক্ষের জন্য সবগুলো আর
যে সবগুলো পাইছি সবগুলো R1 R2 R3 সবগুলোর উপাংশের যোগফল হবে R1 এর জন্য R1 cos theta 1 R2 cos theta 2 প্লাস R3 cos theta 3 আর y অক্ষের উপাংশ হবে R1 sin theta 1 R2 sin theta 2 প্লাস R3 সরি এটা সাইন হবে cos লিখে দিয়েছি sin theta 3 ঠিক আছে এই যে দুইটা মান পাইছি এটাকে দুইটা সমীকরণে দিবা ওকে এরপরে দেখো আমি যে rx এর মান পাইছি সবগুলো এই যে r1 r2 r3 সবগুলো উপাংশকে যখন আমি x অক্ষের উপাংশের সাপেক্ষে যোগ করলে ফাইনালি আমি এই rx এর মানটা পাই এরপরে y অক্ষের সবগুলো উপাংশকে যোগ করে আমি y অক্ষ বরাবর এই উপাংশটা পাই এখন এই উপাংশটাকে আমি এখানে কি করছি শিফট করে এই পাশে নিয়ে আসছি এটা যদি ry ঠিক এটা সমান এবং সমান্তরাল এখানে ry নিয়ে আসছি এবার দেখো তো rx আর ry এটা পরস্পর কি একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব হয়ে গেছে না তাহলে টোটাল x অক্ষ আর y অক্ষ বরাবর যতটুকু উপাংশ কাজ করছে তাদের সবগুলোকে লব্ধি করলে আমি যে ফাইনাল লব্ধি পাবো সেটা হচ্ছে r নেট আর r নেটের মান হবে দেখো rx আর ry পরস্পর ভূমি আর লম্ব হিসেবে আছে না তাহলে আমরা সিম্পলি r নেটটা বাইর করতে পারি কিভাবে জানো নি বলো তো চিন্তা করো সিম্পলি rx root over rx plus ry ধরে ry rx স্কয়ার প্লাস ry স্কয়ার ধরে তাকে রুট করলে পাবো কেমনে খেয়াল করো এই যে পুরোটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে তার অতিভুজ আর নেটটা কি আর নেটটা হচ্ছে তাদের অতিভুজ এটা একটা কি সামান্তরিক ধারণা জাস্ট কোণগুলো সমকোণ কিন্তু বাস্তবে কি সেটা একটা সামান্তরিক আয়ত এক ধরনের সামান্তরিক জাস্ট কোণটা হচ্ছে কি মধ্যবর্তী কোণ হচ্ছে সমকোণ সন্নিহিত বাহুদ্বয় তাহলে rx আর ry যখন পরস্পর কি হইতাছে যে মধ্যবর্তী কোণটা সমকোণ হলে এটা এখানে শিফট করে নিয়ে আসলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় এটা ভূমি এটা অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অতিভুজটাকে জাস্ট অতিভুজের নরমাল মানটা বের করতে হবে তাই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার পুরোটাকে রুট করে দিছি ফাইনালি আমি পাইছি কার মান আর নেটের মান এখান থেকে এখন আমি চাইতেছি সবগুলা এই যে x অক্ষ আর y অক্ষের উপাংশ নিট ভাবে একটা থিটা তৈরি করবে এই থিটাটা কি বলতো টোটাল যে লব্ধিটা x অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে এটা আমরা বের করতে পারি কিভাবে বলতো এটা বের করতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স ry বাই rx ঠিক আছে কেমনে দেখো থিটার বিপরীত ত্রিকোণমিতিক যে অনুপাত কোণটা ধরতে পারি লম্ব আছে ভূমি আছে এখান থেকে আমরা tan থিটা ধরতে পারি না লম্ব বাই ভূমি তো লম্ব হচ্ছে কি আমার ry ভূমি হচ্ছে rx তো ফাইনালি আমি সেখান থেকে কি পাচ্ছি বলতো সেখান থেকে আমি আমার ফাইনালি সব একাধিক যখন লব্ধি থাকে একাধিক লব্ধি থেকে কিভাবে ফাইনালি আমি সবগুলোকে একটা নির্দিষ্ট লব্ধিতে আনতে পারি সবগুলো যে ভেক্টর থাকে ভেক্টর একাধিক ভাবে থাকলে সবগুলোকে একত্র করে কিভাবে লব্ধিতে কনভার্ট করতে পারি এবং লব্ধি ভূমির সাথে কতটুকু কোণে আপতিত সেটা আমরা বের করতে পারি লম্বাংশ উপপাদ্যের সাহায্যে ইজ দ্যাট ক্লিয়ার ঠিক আছে লম্বাংশ উপপাদ্যে কিন্তু শুধু একটা থাকবে না এখানে কিন্তু একাধিক দুইটা ভেক্টর থাকবে না দুইয়ের অধিক ভেক্টর থাকবে বুঝতে পারছো আবার দুইটা ভেক্টরের ক্ষেত্রে কিন্তু তুমি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে খুব সহজভাবে প্রশ্নটা সমাধান করতে পারবা আসো আমরা তো এটা একটু গুছিয়ে লিখি ঠিক আছে তো ফাইনালি আমার যে আর নেট ঠিক আছে এটা একটু এখানে লিখি আমার আর নেটের ফাইনালি মানটা আসে আমার আর নেটের ফাইনালি মানটা আসে root over rx স্কয়ার প্লাস ry স্কয়ার আর এই আর নেটের মান তো আমরা পাইছি আর এই যে আর নেটটা ভূমির সাথে যতটুকু কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ry ডিভাইডেড বাই rx ওকে এটা হচ্ছে আমার লম্বাংশ উপপাদ্য আসো এখন আমরা লম্বাংশ উপপাদ্যের উপর কি করব একটা গাণিতিক সমস্যার সমাধান করব এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি এই জায়গাতে 15 নিউটন হওয়ার কথা আচ্ছা আসো এখন বিষয়টা কি আমাকে বলছে যে এ বিন্দুতে অবস্থিত এই যে এ বিন্দুতে অবস্থিত একটি বস্তুর উপর এখানে একটা বস্তু আছে এই বস্তুর উপর 19 নিউটন এই যে 19 নিউটন এরপর 15 নিউটন 16 নিউটন 11 নিউটন আর 12 নিউটন তারা পরস্পরে 5টা বল
একই তলে ক্রিয়া করে। এই যে এই বস্তুটার উপর একই তলে তারা কি এই 5টা বল কি করতেছে, ক্রিয়া করতেছে। এখন এদের লব্ধি বের করতে হবে, ইজি। দেখো এখানে প্রথমে এক্স অক্ষের সবগুলোর উপাংশ বের করবো, আবার ওয়াই অক্ষের সবগুলোর উপাংশ বের করবো, এরপরে ওই যে আর নেট আর হচ্ছে থিটার মান দিয়ে কি করব, লব্ধি এবং লব্ধির দিক বের করতে পারবো। যেহেতু আমাদের লব্ধির মানটা খালি বের করতে বলছে, দিক বের করা এখন ম্যান্ডেটরি না, তাই দিক এখন বের করছি না। তো আসো এক্স অক্ষের উপাংশ আমরা বের করি, আর এক্স। দেখো 19 নিউটন, 19 নিউটনটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণে আপতিত বলতো? 19 নিউটনটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আপতিত। কারণ দেখো এখানে কিন্তু কোনো কোণ সৃষ্টি হয় না, এটা 15 নিউটন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু 19 নিউটন এক্স অক্ষের সাথে সমান্তরাল, তাই কত 19 ইন্টু থিটা ওয়ানের মান কত হবে বলতো? কস 0 হবে। অর্থাৎ এখানে যে থিটা ওয়ানের মান হচ্ছে 0 ডিগ্রি। তারপর আসো এটার ক্ষেত্রে 50 নিউটনের ক্ষেত্রে এখানে মধ্যবর্তী কোণ কত বলতো? 60 ডিগ্রি। তো এটার ক্ষেত্রে থিটা টু আসে কত বলতো? থিটা টু আসে 60 ডিগ্রি। এবার 60 নিউটনের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে তোমার 60 ডিগ্রি, এখান থেকে এতটুকু টোটাল যোগফল হচ্ছে কত? 90 ডিগ্রি। আর এখান থেকে টোটাল এতটুকু যোগফল কত বলতো? 180 ডিগ্রি। এই যে এই পয়েন্ট থেকে এই যে টোটাল পুরোটা, এটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এক সরল কোণ। এবার দেখো 60 নিউটন কি করছে, এক্স অক্ষের ঋণাত্মক সাইডে 45 ডিগ্রি উৎপন্ন করছে। তার মানে এখান থেকে আমরা এক্স অক্ষের পজিটিভ সাইডে এখান থেকে কতটুকু কোণ উৎপন্ন করছে বলতো? এখান থেকে বলতে পারি না আমরা থিটা থ্রি এর মান আমরা বলতে পারি যে 180 ডিগ্রি মাইনাস কত? 45, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দ্যাট মিনস এখানে আমার থিটা থ্রি এর মান উৎপন্ন হয়েছে কত? 135 ডিগ্রি সেলসিয়াস, না সরি 135 ডিগ্রি। ওকে, ভালো কথা। এবার দেখো এই জায়গা এখান থেকে এতটুকু 280 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, সরি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এই যে 11 নিউটন এখানে 180 ডিগ্রি পরে আরো অতিরিক্ত কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টোটাল কি 180 প্লাস 30, অর্থাৎ এই পয়েন্টে 210 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে আমার থিটা থ্রি পাইছি, এখন কি থিটা ফোর এর মান পাবো কত? 210 ডিগ্রি। আর থিটা ফাইভ কত হবে বলতো? 90, 180, তারপর হচ্ছে এখানে 12 নিউটন একদম সোজা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কাজ করছে। দ্যাট মিনস এখানে আমার থিটা ফাইভ এর মান কত হবে বলো? 270 ডিগ্রি, 270 ডিগ্রি। ওকে, সবগুলো থিটা আমরা কি আইডেন্টিফাই করছি। এবার আসো একে একে মান বসাই। 19 এর জন্য cos 0, 15 এর জন্য x অক্ষে কতটুকু কোণ উৎপন্ন হয়েছে? cos 60 ডিগ্রি। ওকে, তারপরে 16 নিউটন কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে? 135 ডিগ্রি। তারপরে কত আসে? এটা ছিল তোমার 11 নিউটন। হ্যাঁ, 11 নিউটন তোমার উৎপন্ন করে cos 210 ডিগ্রি। আর ফাইনালি আমার যে 11 নিউটন উৎপন্ন করে কত? 11 নিউটন না, সরি 12 নিউটন। ফাইনালি আমার 12 নিউটন উৎপন্ন করে cos 270 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আর এক্স এর মান একটা একটা করে বসে। cos 0 এর মান কত? 1, তাহলে এটা কত হবে? 19 প্লাস cos 60 এর মান কত? হাফ, তাহলে সেটা হবে 15/2। তারপর 16 ইন্টু cos 135, cos 135 এর মান আসার কথা -1/√2 ইন্টু -1/√2, ঠিক আছে, -1/√2। এরপরে 11 cos 120, সরি 210, 11 cos 210, এটার মান আসে আমার -√3/2। তাহলে 11 ইন্টু -√3/2, আর ফাইনালি cos কত? 270 ডিগ্রি। cos 270 ডিগ্রি মান আসে 0। এটা তো আর বলার কিছু নাই, স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে, আবার চেক করে নিই। 19 cos 0 পাইছি, 15 cos 60 পাইছি, 16 into cos 135, 11 cos 210, and finally 12 cos 270। ওকে, এবার সবগুলোর মান সুন্দর মতো যোগ করে দাও, দেখি আমাদের মান কত আসে। আমার আর এক্স এর মান আসে 5.66, ঠিক আছে, 5.66, এটা কি হবে? নিউটন হবে। এবার সেম জিনিসটা কর্ম কিসের জন্য? ওয়াই অক্ষের জন্য।
সব থিটার মান সেম থাকবে, জাস্ট কসের জায়গায় কি বসবে, এবার সাইন বসবে। এটা তো নতুন করে বলার নাই, ঠিক আছে। যেগুলো কস ছিল জাস্ট কসের জায়গায় সাইন থাকবে, আর থিটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আসো বসাই। 19 সাইন 0, 15 সাইন 60, 16 সাইন 135, এরপরে 11 সাইন 210, 12 সাইন 270। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা ঠিক একইভাবে মান বসিয়ে দেই। এখন আমি আর ব্রডলি তো ডিসকাস করতেছি না, ডাইরেক্ট জাস্ট মান এবং কোণের মান বসিয়ে দিই। আচ্ছা, আমি ক্যালকুলেটরে ডাইরেক্ট মান বসানোর পর ফাইনালি আমার মান পাইছি 6.804। ওকে, ফাইনালি তাহলে আমরা আর এক্স এবং আর ওয়াই এর মান পাইছি। তো চলো আমরা লব্ধি আর নেট বের করি। আর নেট মান কি হবে, আর এক্স রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি করবো বলতো, রুট ওভার 5.66 হোল স্কোয়ার প্লাস 6.804 হোল স্কোয়ার, জাস্ট মান বসাই দাও কত আসে দেখো। রুট ওভার 5.66 হোল স্কোয়ার প্লাস 6.804 হোল স্কোয়ার, মান কত আসে দেখো। মান আসে আমার 8.85 নিউটন, ঠিক আছে। অর্থাৎ ধরো সবগুলো এই যে বাহুগুলো, যে বলগুলো একত্রে যখন কাজ করে, ধরো এই পাশে এই এখানে ধরো তোমার তাদের লব্ধিটা কাজ করতেছে। সাপোজ আমি এটা এখনো দিক বের করলাম না, তাই এখনো জাস্ট এজিউম করলাম। ধরো এই পাশে তোমার তাদের লব্ধিটা কাজ করতেছে, লব্ধিটার মান পাইছি কত, 8.85 নিউটন, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের লম্বাংশ উপপাদ্যর একটা খুবই সুন্দর একটা উদাহরণ আমরা দেখে নিলাম। ওকে, তো ফাইনালি আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। তো খুবই সুন্দর একটা ক্লাস গিয়েছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো আমরা আরো সামনে আরো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে আমাদেরও ব্যস্ততা চলছে, আমার নিজের সেমিস্টার ফাইনাল চলছে, তাই আমি একটু বেশি সময় দিতে পারছি না, বাট আমি চেষ্টা করছি যতটুকু তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। আর এই ক্লাসগুলো মূলত তোমার এসএসসি 26 ব্যাচের কিন্তু যখন পরীক্ষা চলছে তখন রেকর্ড, তার পাশাপাশি এটা তাদের জন্য ডেমো ক্লাস হিসেবে আমরা এই ক্লাসগুলো রেকর্ড করছি। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এরকম কিছু অসাধারণ কন্টেন্টের আরো ভালো ভালো লেভেলে কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা আমাদের একাডেমিক বেচে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ খুবই ভালো একটা প্রিপারেশন হবে, একদম টপ নচ কন্টেন্ট সহ। ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তোমাদের এফোর্টটা এখন আমাদের দেখতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুধু এসএসসি 26 না, আগামী যত যেই ব্যাচ তোমরা চাও এই ক্লাসগুলো দেখতে পারো, তোমাদের জন্য আমরা এই ক্লাসগুলো ইউটিউবে দিয়ে রেখেছি। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।